আজ হচ্ছে মহাষষ্ঠী, পুজো হচ্ছে বাইরে। বাবাই কিছু গ্রসারি অর্ডার করেছিল অনলাইন থেকে, কারণ ওর টাইম হচ্ছে না অফলাইনে নেওয়ার। তো এই যে চলে এসেছে, অলরেডি কেটেও ফেলেছে। পেঁয়াজ, এটা মুগ ডাল, মসুর ডাল, সর্ষের তেল, চা, আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, আর এদিকে আছে জিরা পাও, হলুদ গুঁড়ো, নুন, সল্ট, আর এটা ময়দা। বাহ, আরও কিছু আছে, ধোকা আছে। মেডিমিক্সের সাবান, এটা এটা আয়ুর্বেদিক সাবান। বাপি অনেক দিন, মানে আজকে ক বছর ইউজ করছে, বহু বছর ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ, তখন থেকে ইউজ করে বাপি। খুবই ভালো সাবানটা। কসুরি মেথি, ও এত বড় প্যাকেট কসুরি মেথি। কসুরি মেথি আমার খুব লাগে। আর সব থেকে বড় প্যাকেট হচ্ছে সোয়া চাংস। এত বড়, এর নাকি সোয়াগুলোও খুব বড় বড় হয়। হ্যাঁ, নিউট্রিলা। প্রথমেই জানাই সবাইকে শুভ ষষ্ঠী। আজ হচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী। তো আমাদের এখানে দুর্গাপুজোর সময় পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন পোশাক বিতরণী অনুষ্ঠান হয়। তো এখানে পোশাক বিতরণ করা হচ্ছে। ঠাকুরেরা একটু মঞ্চের দিকে আসবেন। কল্যাণী ঘোষ ওনার হাতে শাড়ি তুলে দিচ্ছেন। আচ্ছা, আমাদের কাপড়ের মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আজ একজন না দুজন বাকি আছেন বোধ হয়। ভালো হয়, সুস্থ হবে, সুস্থ হবে, আমার বেটুলে দি জুতো পরেছে, আর এর সাথে নতুন জামা বলতে পুজোর আগে আমরা বেড়াতে গেছিলাম। তো পুজোর আগের জামা আর জাস্ট কেনা হয়েছিল, দিয়ে বেড়াতে গিয়ে ওখানে পরা হয়েছিল, তারপর আর পরা হয়নি। তো একরকম নতুন জামা বলা যেতেই পারে, তাই না বাবু? তো আমি এখন বাইরের দিকে একটু যাচ্ছি, এমনি বৈকাল টাইম হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, আমি জাস্ট যাবো, ওকে নিয়ে চলে আসবো, সেজন্য আর বিশেষ কিছু পরালাম না, এটাই পরিয়ে দিলাম। ঠান্ডা লেগেছে। এই দে আমার দুর্গা। দিনটা ছিল ষষ্ঠীর দিন। তোমরা ভাবছো এই মাত্র তো ঠাকুরতলায় ছিলাম দুর্গা মন্দিরে, তো এখন হচ্ছে হসপিটালে। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। এটা ষষ্ঠীর দিনের ব্লগ নয়, হসপিটালের ব্লগটা হচ্ছে অষ্টমীর দিন ব্লগ। কারণ আমার মনে সেই সাহস বা আমার মনে সেই জোরটা ছিল না ব্লগ করার মতো। শুধু সবাই দেখা করতে এসেছিলো, সেটাকেই ক্যাপচার করার ছিল, আর কিছুই না। তো এটা হচ্ছে অষ্টমীর দিন। ইভানের, প্রথম থেকে বলি ইভানের শরীর খারাপ কী হয়েছিল না হয়েছিল। ইভানের এক সপ্তাহ, পঞ্চমী দিন থেকে তোমাদের আমি দেখাচ্ছি যে শরীরটা খারাপ। তার আগে এক সপ্তাহ ইয়া কিংবা 2 সপ্তাহ আগে ইভানের শরীরটা খারাপ ছিল, সর্দি কাশি ঠান্ডা লাগা এটা হয়েছিল। তো ওকে যেখানে দেখাই সেখানে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিলাম। তো অন্য ডক্টর দেখেছিলেন, তো তিনি বলেছিলেন ইভানকে এমার্জেন্সিতে ভর্তি করাতে। তো তারপরে আমাদের একটা
আমরা ভেবেছিলাম যে ওকে যাকে দেখাই ওর ডক্টরকে দেখিয়ে একটা মানে তারও একটা ওপিনিয়ন নেওয়া দরকার। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, অসুবিধা নেই, ভর্তি যদি তোমরা নাও করতে চাও, আমি কিছু মেডিসিন দিচ্ছি, সেটার দ্বারা যদি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, 1 সপ্তাহ হয়তো দেননি, 3-4 দিন এরকম কিছু, তার মধ্যে যদি ঠিক না হয় তাহলে তখন ভর্তি করতে হবে। তো আমরা সেটা ভেবে আমরা দেখিয়ে আমরা ওষুধপত্র নিয়ে বাড়িতে আসি। তো বাড়িতে আসার পর আমরা দেখছি যে কমছে, কখনো কমছে কখনো বাড়ছে, এইরকমই হচ্ছে, ঠিকঠাক ভালো হচ্ছে না। ষষ্ঠীর দিন সন্ধেবেলাতে কী হয়, ষষ্ঠীর দিন আমার কথাগুলো একটু আটকে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ পুরো ব্যাপারটা তো আমায় বলতে হচ্ছে। আমি একটু ইমোশনালও হয়ে যাচ্ছি, কারণ আমি ব্লগটা যে কীভাবে দিচ্ছি আমিই জানি। তো ষষ্ঠীর দিন সন্ধে থেকে ইভান একদমই, সন্ধে বলবো না, সন্ধে একটু খাইনি, হ্যাঁ মনটা বুঝে যে ঠিক আছে খেতে পারছে না সর্দিতে। তারপরে যখন আমি ওকে রাত্রে খাওয়াতে যাই 1 ফোঁটাও খাইনি। তো সারাদিন সেভাবে ও খাইনি। আর আমি যতটুকু জানতাম বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করলে সেটা মানে খুবই খারাপ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া, তাকে হসপিটালাইজড করাটাই দরকার বা ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার। তো আমি মানে আর কিছু কোনো দিকে না তাকিয়ে আমি ওকে বাবাইকে বলি নিয়ে যেতে হবে, কারণ আর থাকা যাবে না। তো আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি, যেখানে আমি ওকে দেখাই, একটা নার্সিংহোমে দেখাই কিশোরলয়, সেখানে নিয়ে যাই। পুজোর সময় কোনো ডক্টর ছিলেন না, ওর যে ডক্টর তিনিও ছিলেন না, পুজোর সময় বেড়াতে গিয়েছিলেন, আর কোনো সিট ছিল না। তো সেই জন্য নার্সিংহোমে কোনো অপশানই ছিল না আমাদের ওখানে রাখার। তারপরে আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে আমরা হসপিটালেও কোনো মানে বেড ছিল না সেরকমভাবে, তবে এখানে 2-1টা বেড ফাঁকা ছিল, এখানেই নিয়ে আসি। হসপিটালে সমস্ত কিছু টেস্ট হয়, ওকে স্যালাইনের ব্যবস্থা করা হয়। তো ওর হয়েছিল নিমোনিয়া বা নিউমোনিয়া, যেটা বলে, আমার এক্স্যাক্ট এটাই হবে হয়তো। তো সেটা হয়েছিল। তো হওয়ার পর ওর প্রবলেম যেটা হচ্ছিল, ওর সর্দি কাশি হওয়ার ফলে ও খেতে তো পারছিল না, কিচ্ছু খাচ্ছিল না, মানে দুধটা আনতে পারছিল না, প্লাস হচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছিল, ওর সেভাবে শ্বাস নিতে পারছে না, কাশি হচ্ছে, সর্দিটা বেরোচ্ছে না, এই সমস্ত প্রবলেম নিয়ে আমরা এসেছিলাম। আর ওখানে আমি আজকের দিন হচ্ছে অষ্টমীর দিন, এখানে বাবাই এসছে দেখতে। বাবাই মানে কীভাবে আমরা কাটিয়েছি সেই দিন কটা কেবলমাত্র আমরা জানি। তো বাবাই দেখতে এসেছে ছেলেকে, আর ওদিকে কেতাবুলদাও এসেছে, এদিকে মামাও এসেছে। মামা 2 দিন এসেছে পরপর, সপ্তমী অষ্টমী, আর মায়ের জন্য খাবার এনেছে, আমাদের জন্য খাবারও নিয়ে গিয়েছিল। তো আমি কি বলবো, আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে কাটিয়েছি। মানে ওখানে কোনো ডক্টর ছিলেন না, ডক্টর অ্যাভেলেবেল ছিল না, যে কটা ডাক্তার ছিল বেশিরভাগটা জুনিয়রদের দিয়ে মানে রোগী দেখা হচ্ছিল। এত রোগী ছিল, মানে প্রচুর রোগী ছিল, মানে কি বলবো তোমাদের। আর প্রত্যেকটা বাচ্চারই এই প্রবলেম, সর্দি কাশি, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট। আর যেহেতু ডক্টররা সেভাবে ছিলেন না অ্যাভেলেবেল, যে কটা ডক্টর ছিলেন সেটাতেই দেখা হচ্ছিল। এই একটা ফ্যামিলি গিয়েছিল, ওরাও নার্সিংহোমে কোনো বেড পাননি, তো সেজন্য হসপিটালে আসতে হয়েছে। আর হসপিটালে গিয়ে আমি মনে হয় আমার লাইফের সেরা অভিজ্ঞতা করেছি ওখানে। আমি ছিলাম ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ছিলাম। তো আজকে হচ্ছে অষ্টমী, আমি বলেই ফেললাম কদিন কি ছিল। তো এই কদিনে যা অভিজ্ঞতা করেছি, আমার লাইফে সেরা অভিজ্ঞতা একটাই। মানে সেরকমভাবে হসপিটালে হয়তো ওনারা সব কিছুই ঠিকঠাক মানে রাখেন, কিন্তু আমরাই হয়তো পাবলিক সেভাবে ইউজ করতে পারি না হসপিটালে, যেগুলো ওই শ্বাসকষ্টর জন্য যেগুলো নিতে হচ্ছে, নেবুলাইজার, অক্সিজেন যেগুলো লাগছে, তো সেগুলো খারাপ ছিল। 2-1টা ছিল, সেইখানে দাঁড়িয়ে নিতে হতো। মানে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। বাইরে একটা ছিল এরকম, বাইরে গিয়ে কখনো দাঁড়িয়ে নিতাম, কখনো অন্যের
অন্যের বেডে গিয়ে। তো ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন কিছুক্ষণ পর পরই গ্যাস বা নেবুলাইজার, অক্সিজেন এগুলো দিতেই হবে। তো সেটাই করছিলাম, যেখানে পাচ্ছিলাম অন্যের বেডে গিয়ে দিচ্ছিলাম, কারণ ওখানে বেশি অ্যাভেলেবেল ছিল না সেই গ্যাসগুলো। তো আমার মানে প্রত্যেকটা বাচ্চার একই সমস্যা, তো সেই জন্য প্রত্যেকটা বাচ্চাকেই দিতে হচ্ছিল, কিছুক্ষণ পর পর ওটা আবার দিতে হচ্ছিল, তাই ভীষণই কষ্ট করে সবাই নিচ্ছিল। আর ডাক্তারবাবু মাঝে মধ্যে আসছিলেন, দেখে যাচ্ছিলেন। এখানে ইভানের হাতে ব্লাড বেরিয়ে গেছে, কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা মানে এদেরকে মানে স্থির রাখাটাই হচ্ছে খুব চাপের বিষয়। বাবাই রাত্রে থাকতে পারতো না, বাড়ি চলে আসতো। প্রথম দিন ছিল রাত্রে, কষ্ট করে বাইরেই ছিল, আর গাড়ির মধ্যেই ছিল, আর তারপরে বাড়ি চলে আসতো, কারণ ওখানে যেহেতু থাকতে পারবে না, ফালতু ওখানে থেকে তো কোনো লাভ নেই, তাই বাড়ি চলে আসতো। আর আমি আর মা ছিলাম। আমি ঠিকঠাক বলতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি, তোমরা মানে আমি ঠিকঠাক বলতে পারছি না, ইমোশনাল হয়ে যাচ্ছি বড্ড বেশি, কারণ সেই দিনগুলোর কথা মনে পড়ছে। তো যাই হোক, মা রাত্রে থাকতে পারতো, আর ভিজিটিং আওয়ার্সে আসতো, আর বাইরেই থাকতো বেশিরভাগটা। তো আর আমি একা একটা বাচ্চাকে নিয়ে একবার এখানে ছুটে যাচ্ছি, একবার ওখানে ছুটে যাচ্ছি, কাউকে বলে যাচ্ছি যে একটু দেখবে তোমার বাচ্চাটাকে, কোথাও ওষুধ লাগলে ওষুধ আনতে যাচ্ছি, স্যালাইন আনতে যাচ্ছি, মানে ছুটছি। কারণ হসপিটালের আমি জানতাম না যেরকম, কারণ ওদেরও হয়তো এত পেশেন্ট দেখা সম্ভব নয়, প্রত্যেকের যে যা নিজের দায়িত্বে সমস্ত কিছু করতে হয়। তোমার বাচ্চার স্যালাইন শেষ হয়ে গেছে, তোমাকে ছুটে গিয়ে বলতে হবে যে আমার বাচ্চার স্যালাইন শেষ হয়ে এসছে। তারপরে হচ্ছে আমি গিয়েও বললেই যে সবাইকে পেয়ে যাবো অ্যাভেলেবেল, তাও নয়। আর আমি নিজে না ওটা স্যালাইনটা অফ করতে জানতাম না, তো আমি কেউ পারতো, কিন্তু সবাই সবার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিল। আর ওখানে গিয়ে আবার অ্যানাউন্স হতো, আমি জানি না তোমাদের কতটা কি বোঝাতে পারছি, অ্যানাউন্স করা হতো প্রত্যেকটা বাচ্চার যে হ্যাঁ এই টাইমের মধ্যে, এই টাইম থেকে এই টাইমের মধ্যে ওষুধ দেওয়া হবে বা স্যালাইন দেওয়া হবে, লাইনে দাঁড়াতে হবে। এইবার তোমরা ভাবো, ওই টাইমে যদি ভিজিটিং আওয়ার্সে মায়েদের যদি মানে আমার মা যদি না আসতো, মানে না আসতে দিত, সবাই সবসময় আসতেও দিত না, বাইরেই থাকতে হতো মায়েদের, তো তখন ওই বাচ্চাটাকে নিয়ে স্যালাইন নিয়ে হ্যাঁ আবার হচ্ছে ওই লাইনে দাঁড়াতে হতো। মানে আমি বললাম না প্রথমেই যে আমি কি এক্সপিরিয়েন্স করেছি একমাত্র আমি জানি। কখনো মা অ্যাভেলেবেল থাকতো, মানে কখনো মায়েদের আসতে দিত, কারণ তখন সেই টাইমটা যদি সেই টাইমের মধ্যে পড়তো তাহলে হয়তো মায়েরা থাকতো। আর যখন ওই টাইমের মধ্যে মানে যখন মায়েদের একটা নির্দিষ্ট টাইম থাকতো, তো সেই টাইমের মধ্যে না থাকলে আমার মানে যেভাবে মানে যা যেত সে কেবলমাত্র আমি জানি। যাই হোক, অনেক কথাই বলে দিলাম এখানে। মামা, ইভানের পাপা সবাই মিলেই ইভানকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছে আর কি। আর মানে ওই টাইমটা না অনেক কম পড়ে যেত, মনে হতো যেন বাবাইও বলতো যে মানে এই তো এলাম, এই তো চলে যেতে হবে, এরকম টাইপের। যাই হোক, যতটা ওকে বিজি রাখা যায় বা ভালো রাখা যায় এটাই সবাই মিলে চেষ্টা চলছে। একবার মামার কাছে যাচ্ছে, একবার ইভানের পাপার কাছে যাচ্ছে, এই চলছে। আর মা আর আমি তো ভীষণভাবে ওকে তো চেষ্টা করছিলাম যে হ্যাঁ ঠিকঠাকভাবে যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়, সব কিছু ভালোই হয়ে যায়। কারণ পুজোর সময় বুঝতেই পারছো কতটা অসহায় আমরা যে, আর আমাদের বাড়ির সামনে পুজো। তো যাই হোক, আরও আমাকে ছাড়া এক ফোঁটাও থাকছিল না, তবু আমি তো সারাক্ষণ নিয়ে আছি, সেজন্য সবাই মিলে সবাই মিলেই চেষ্টা করছে যে একটু নিয়ে রাখি। তবুও দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে ইভান এক ফোঁটাও থাকতে চাইছে না আমাকে ছাড়া। কারণ ও এমনি বাচ্চারা মাকে ছাড়া থাকেন না, আর এমনি ও একটু মা নেওটা বলতে পারো। তো
আর কি বলবো, প্রচুর প্রচুর পেশেন্ট ছিল ওই ঘরের মধ্যে। তোমাদের আমি হয়তো পুরো মানে দেখাতে পারিনি পুরো ভিডিও করে, এই ঘর ও ঘর এত বেশি পেশেন্ট ছিল তোমাদের কি বলবো। আর এইখানে আমাকে দেখে তোমরা বুঝতে পারবে আমি কতটা, ইভানের একটু কাঁদলে না আর বা ওর একটু হলে আমি নিজেকে সামলাতে পারছিলাম না মোট কথা। তো ও এখানে আমাকে চাইছিল। আর হাতটা দেখো কীভাবে কীভাবে ব্লাড বেরিয়েছে, কারণ ওটা স্যালাইনটা চেঞ্জ করতে গিয়ে বা বন্ধ করতে গিয়ে, যেটাই বলো আমার ঠিক মনে পড়ছে না, মেবি বন্ধ করতে গিয়ে ওটা ওর ব্লাড বেরিয়ে গেছে অতটা। তো আমি নিজেকে ঠিক রাখতে পারি না, ভীষণ ইমোশনাল হয়ে যায়। যাই হোক, তবু ওকে ওর মুখের দিকে তাকিয়ে সেরকমভাবে কী করব। যাই হোক, বাবু বাবু, ও ছন্ট, ও ছন্ট, আসবে একটু আসবে। ছন্ট, ও ছন্ট, ও ছন্ট, যাবো যাবো না আমি। কালে কোলে ঘুমাচ্ছে। হ্যাঁ, বাবা মুখে হাত দেয় না, ছনো ছনো মুখে হাত দেয় না। হাতটা পরিষ্কার আছে, হাতটা হাতটা পরিষ্কার করা আছে। বাবা মুখে হাত দেয় না গো, হাতে পরিষ্কার করিয়ে দেবে কখন মুখে হাত দিচ্ছে। খাচ্ছে ওটা, ইয়ে করবো খিদে পেয়েছে নাকি, খিদে পেয়েছে ও, খিদে পেয়েছে। তুই এখনই স্যালাইন খেলি, তো এখনই স্যালাইন খেলি তো আবার খিদে পেয়ে গেল। তুই স্যালাইন খেয়ে খিদে পেয়ে, আর ঘুম পেয়ে গেছে নাকি আবার? মনে হচ্ছে আবার ঘুম পেয়েছে।